হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু edutubebd.com। আমি মোহাম্মদ তৌহিদুল আলম তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে পার্ট 3-তে স্বাগত জানাই। আমি মূলত পার্ট 1 এবং পার্ট 2 এই দুটা ক্লাসে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ লসাগু এবং গসাগুর ধারণাটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা আমাদের edutubebd.com-এ ক্লাসগুলো দেখতে থাকলে তোমাদের অনেক কিছুই যেগুলো অজানা সেগুলো জেনে যাবা, বা তোমাদের ভিতরে যেগুলো অনেক প্রশ্ন থাকে তোমরা যদি আমাদের এই সাইটে যাও edutubebd.com-এ তোমাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসো, আমি পার্ট 3-তে পঞ্চম অধ্যায়ে গুণিতক এবং গুণনীয়ক দুইটা বিষয় একসাথে মিক্সড করে আমরা স্ট্যান্ডার্ড লেভেলে যদি বলতে চাই ক্লাস 6-7 বা ক্লাস 6-এ উঠে যেভাবে আমরা কোনো সংখ্যার গসাগু নির্ণয় করি বা কোনো সংখ্যার কিভাবে লসাগু নির্ণয় করি সেটা নিয়েই আমি আজকে এই ক্লাসের সামনে দাঁড়িয়েছি। আগের দুইটি ক্লাসে গুণনীয়ক এবং গুণিতক একদম বেসিক বিষয়টা আমি বুঝিয়েছিলাম। আমি আজকে তোমাদের এই ক্লাসে লিখেছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা আমাকে অবশ্যই জানতে হবে। এই মৌলিক সংখ্যা ধারণা তোমরা ক্লাস 4-এ পেয়ে এসেছো। আমরা ক্লাস 5-এও আমাদের অনুশীলনের আগে পৃষ্ঠায় দেখতে পাবো যে মৌলিক সংখ্যা কাকে বলে, বা মৌলিক উৎপাদক বা গুণফলে কিভাবে প্রকাশ করব যে কোনো সংখ্যাকে, বা যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফলে কিভাবে প্রকাশ করব, বা আমরা ভাগ প্রক্রিয়ায় কিভাবে যে কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যাতে পরিণত করতে পারবো, সেগুলো নিয়েই আমি তোমাদের সামনে আজকের এই ক্লাসটা উপস্থাপন করব। তবে মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমাদের আগে জানার দরকার। যেটা তোমাদের বইয়ে লেখা আছে যে কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক না থাকে তাহলে ওই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এবং মৌলিক সংখ্যার কমপক্ষে দুইটি গুণনীয়ক বা দুইটা উৎপাদক থাকতে হবে। সেই ক্ষেত্রে 1 একটি এবং ওই সংখ্যা নিজেই, অর্থাৎ আমি যদি বলি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যদি জাজমেন্ট করতে চাই, বা তোমাদের যদি আমি বলি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখাতে চাই, তবে তোমাদের বইয়ে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে ঠিক রেখে আমি একটু অ্যাড করতে চাই যে 1 অপেক্ষা বড় বলতে হবে। 1 অপেক্ষা বড় যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে 1 অপেক্ষা বড় যদি আমি মৌলিক সংখ্যা এবং 10 থেকে ছোট মৌলিক সংখ্যা যদি আমি বিবেচনা বা ফাইন্ড আউট করতে চাই তাহলে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো পাবো, এবং কোন কোন মৌলিক সংখ্যা সমূহ আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে ক্লাস 4 বলো, 5 বলো, 6, 7 বা উপর ক্লাস যেখানে বলো না কেন আমাদের যেগুলো বারবার আসবে, তাহলে 1 থেকে অর্থাৎ 10 থেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে আমি বলেছি 1 থেকে বড় হতে হবে। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, আমরা 4 বলতে পারবো না, কারণ 4কে যদি আমরা এর গুণনীয়ক পাই 1 পাবো, 2 পাবো, 4 পাবো, অর্থাৎ 1 এবং 4 ছাড়াও আরেকটি গুণনীয়ক আমরা পেয়ে যাচ্ছি, যার কারণে 4কে আমরা মৌলিক সংখ্যা বলবো না। এরপর আসো 5 একটি মৌলিক সংখ্যা, 6কে বলতে পারবো না, 7 একটি মৌলিক সংখ্যা আর পাবো না, 9 এগুলো বিজোড় সংখ্যা, কারণ 9কে আমরা যদি গুণনীয়কে ভাঙতে চাই 3 × 9, 9কে 9, 1 এবং 9 ছাড়াও আমরা 3 একটি গুণনীয়ক পাচ্ছি, যার কারণে 9 আমাদের মৌলিক সংখ্যা 9। তাহলে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, আমরা পঞ্চম শ্রেণীতে পিএসসি পরীক্ষার ক্যান্ডিডেট এর অর্থ ক্লাস 5-এ আমরা পড়াশোনা শেষ করে দিলাম না। আমরা পঞ্চম শ্রেণীর এই লসাগু বা গসাগুর একদম সাম্যক ধারণা নিয়ে ষষ্ঠ শ্রেণীতে যখন আমরা পাটিগণিতে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা করব, তখন কিন্তু তোমাদের কাছে দেখবে যে পঞ্চম শ্রেণীটা কতটা তোমাদের উপকারী হিসাবে এই পঞ্চম অধ্যায়টা কাজে লেগেছিল। তাহলে যে ক্লাসগুলোতে বারবার আমাদের হেল্পিং
হ্যান্ড হিসাবে লাগবে যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো। তাহলে 2 3 5 7, 2 3 5 7 এই 4টি মৌলিক সংখ্যা। আরও আমি যদি বলি যে এরপরে আমি যদি বলি 11 একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা, 19 একটি মৌলিক সংখ্যা, 23 বা 29 বা 31 বা 37 বা 41 53, এইভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত ক্লাস 4-এ মৌলিক সংখ্যাগুলো ছকের মাধ্যমে শিখে এসেছি। মজার ব্যাপার, তোমরা যখন ক্লাস 8-এ উঠবে বা অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করবে তখন পাটিগণিতের প্রথম অধ্যায়ে আমি অলরেডি তোমাদের এই অষ্টম শ্রেণীর পাটিগণিতের প্রথম পাঠ অর্থাৎ প্রথম অনুশীলনীটা আমি তোমাদের ক্লাস নিয়েছি। তোমরা যদি দেখতে চাও বা তোমরা ক্লাস 8-এর ক্লাসগুলো তোমরা যখনই edutubebd.com-এ সার্চ করবে তখন মৌলিক সংখ্যাগুলো ওখানে পাবে। তাহলে আমি যদি বলি তোমরা ক্লাস 8-এর বিষয়গুলো বা 9 10-এর যে সেট ফাংশন ওখানেও কিন্তু মৌলিক সংখ্যাটা ক্লিয়ারলি আমাদের জানতে হবে। তাহলে আমরা যে মৌলিক সংখ্যাগুলো খুব ইম্পর্ট্যান্ট হিসাবে পাবো এখানে কিন্তু অলরেডি লিখেছি যে আমরা বারবার প্র্যাকটিস করে দেখেছি যে 2 3 5 7, 2 3 5 7 এই 4টি মৌলিক সংখ্যা, সেটা উপর ক্লাসে সূচকের ক্ষেত্রে বলো, লগের ক্ষেত্রে বলো, বা তোমাদের ক্লাসে বড় বড় সংখ্যাগুলো যদি আমরা ভাঙি তাহলে আমরা এই সংখ্যাগুলো দ্বারাই আমাদের গুণনীয়ক বের করতে হবে। তাছাড়াও এখানে 29 23 বা 31 বা 37 বা 19 বা 11 বা 13 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, যেগুলো অনেক বড়, যেগুলো তোমাদের জন্য একটু আসলে কষ্ট হয়ে যাবে এই মৌলিক সংখ্যাগুলো যাচাই বাছাই করার জন্য। তোমাদের মূলত এই 4টা মৌলিক সংখ্যা বারবার মনে রাখতে হবে, কারণ আমরা তোমাদের বোর্ডে অলরেডি দেখো কিছু সংখ্যা লিখেছি। এই সংখ্যাগুলোকে আমরা সাধারণ মৌলিক উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করব, বা আমরা ভাগ প্রক্রিয়ায় কিভাবে তোমাদের বিশ্লেষণ করে আমি দেখাবো, বা নর্মালি তোমাদের যে লসাগু নির্ণয় বা গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, এগুলোতে আমরা 2 পদ্ধতিতে আমরা দেখাতে পারবো। তাহলে আসো, মৌলিক সংখ্যা কাকে বলে সেটা তোমাদের আমি বললাম যে 1 থেকে বড় যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলবো। বা এখানে একটি এমসিকিউ প্রশ্ন থাকতে পারে যে পৃথিবীতে ক্ষুদ্রতম মৌলিক অঙ্ক কয়টি, পৃথিবীতে ক্ষুদ্রতম মৌলিক অঙ্ক কয়টি, বা পৃথিবীতে ক্ষুদ্রতম জোড় মৌলিক অঙ্ক কয়টি। আমরা অনেকেই 1কে মৌলিক সংখ্যা বিবেচনা করি এবং তোমরা অনেকে ভুল করে ফেলো, কখনো 1 লিখবে না। পৃথিবীতে ক্ষুদ্রতম মৌলিক জোড় অঙ্ক কিন্তু 1টি, অনলি ফর 2। তাছাড়া তুমি যতগুলি সংখ্যা নির্ণয় করতে চাও না কেন সেখানে কিন্তু এই সংখ্যাগুলো জোড় সংখ্যা পাবে না, বিজোড় সংখ্যা পাবে। তাহলে এটাও একটা এমসিকিউ যে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা কয়টি, আমাদের নিঃসন্দেহে বলে দিতে হবে 1টি। ওকে, তাহলে মৌলিক সংখ্যার গুণফল উৎপাদকে যদি আমরা ভাঙতে চাই বা দেখাতে চাই তাহলে তোমাদের আমি এখানে এই 18 একটি সংখ্যা পেয়েছি, বা ছোট্ট একটি সংখ্যা যদি আমি বলি 4কে যদি মৌলিক সংখ্যার গুণফল আকারে দেখাতে চাই, মৌলিক সংখ্যার গুণফল আকারে যদি আমি তোমাদের দেখাতে চাই তাহলে 4 একটি সংখ্যা, তো 4কে আমি 2 দ্বারা ভাগ করলে, আমি যদি 4কে নর্মালে 2 দ্বারা যদি ভাগ করতাম তাহলে আমি পেতাম 2 দুগুণে 4, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি কত, 2 দুগুণে 4। তাহলে খেয়াল করো এখানে 2 এবং 2 দুইটাই মৌলিক সংখ্যা। অনুরূপভাবে যদি 6কে আমি মৌলিক সংখ্যা 2 দ্বারা, ছোট্ট মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করি, 6কে 2 দ্বারা ভাগ করলে পাবো 3। এবার যদি 10কে আমি মৌলিক সংখ্যা ভাগ করতে চাই তাহলে 2 দ্বারা ভাগ করলে আমি পাবো 5 দুগুণে 10। তাহলে তোমরা দেখবে যে তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্নে এমন উদ্দীপক দিয়েই হয়তো এখানে যেটা আমি লিখেছি 18কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে 18কে প্রথমে আমাদের 2 দ্বারা ভেঙে নিলে আমরা পাবো 9 দুগুণে 18। তাহলে লক্ষ্য করো এখানে যেহেতু একটি মৌলিক সংখ্যা পেয়েছে, 2 মৌলিক সংখ্যাকে আমি ড্রপ করে এখন এই 9কে আবার কোন মৌলিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করতে পারবো, তাহলে 3 × কত, 9। তাহলে 18কে আমরা এইভাবে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখে দেখাতে পারবো। এখন আসো এখানে মৌলিক সংখ্যার গুণফল আরেকটি লিখেছি, মৌলিক উৎপাদকে কিভাবে আমি দেখাতে পারবো। ওকে, লক্ষ্য করো এই সংখ্যাগুলোকেই যদি আমি পাশাপাশি তোমাদের দেখাতে চাই যে 4কে আমি
2 দ্বারা ভাগ করে পাচ্ছি 2 দুগুণে 4। অনুভাবে 6কে যখন আমি 2 দ্বারা ভাগ করছি 3 দুগুণে 6, বা 10কে যখন আমি ভাগ করে দেখাচ্ছি 5 দুগুণে 10, বা এখানে যখনই আমি 18 সংখ্যাটিকে আমি মৌলিক উৎপাদকে ভাঙতে চাচ্ছি সেই ক্ষেত্রে দেখো আমাদের 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18, আবার 3কে যদি 9কে যদি 3 দ্বারা ভাগ করি 3 3কে 9। তাহলে মজার একটি বিষয় যে মৌলিক সংখ্যার গুণফল নির্দিষ্ট আকারে যদি বলে দেয় এভাবে আমাদের দেখাতে হবে, আর নর্মালি যদি বলে মৌলিক উৎপাদকে প্রকাশ করো কোনো একটি সংখ্যাকে, তুমি এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে পারো। অর্থাৎ এখানে তুমি 4 সমান লিখতে পারো যে 2 গুণ 2, এখানে 6 সমান লিখতে পারো 2 গুণ 3, এখানে 10 সমান তুমি লিখতে পারো 2 গুণ 5। এভাবে তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। ওকে, তো বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যারা এই edutibd.com-এ প্রতিনিয়ত চোখ রাখেন তাদের কাছে একটি অনুরোধই আমি করব যে সারা বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এতটাই উন্নত হয়েছে বা এতটাই আসলে ক্লাস ওয়াইজ রিলেটেড হয়ে গেছে, যার কারণে আমাদের সারা বাংলাদেশের শিক্ষক মণ্ডলীদের আসলে মাথা ব্যথার কারণও হয়ে গেছে। আমরা খুব চেষ্টা করি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যাতে তারা অনেক সুন্দরভাবে পড়াশোনা করে এবং তারা প্রতিটা অধ্যায়ে প্রতিটা বিষয়ে সাম্যক ধারণা নিয়ে যদি আগাতে থাকে তাহলে তাদের যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যেটা ক্লাস 6-এ সৃজনশীল হিসেবে কাজে লাগছে, বা 6 থেকে শুরু করে এসএসসি লেভেল পর্যন্ত বা জেএসসি পর্যন্ত তোমাদের যে সৃজনশীল আসছে এই সৃজনশীলে পারদর্শিতা অবশ্যই তোমাদের প্রতিফলন হবে। এই কারণে যে তোমাদের নিজ ক্লাসের প্রতিটা বিষয়ে যদি তোমরা অধ্যায়ভিত্তিক পাই টু পাই যদি খুব ইন ডিটেলসে পড়াশোনা করো বা মেন বইটায় যদি বারবার দেখো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বেনিফিটেড হবে। কারণ আমাদের বইয়ে কিন্তু মৌলিক সংখ্যা দেওয়া আছে, বিভিন্ন সংখ্যাকে কীভাবে মৌলিক সংখ্যার গুণফল আকারে দেখাতে পারি বা মৌলিক উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা শিক্ষক সমাজ, আমরা হয়তো শিক্ষা পেশায় আছি, এই পেশা থাকার কারণে আমি ব্যক্তিগতভাবে বলবো আমার চিন্তা চেতনা যে যারা দেশের জন্য কিছু করতে চায় বা যারা শিক্ষার আলো থেকে পিছনে আছে তাদেরকে শিক্ষার আলো দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন সেই সহায়তা রাখে এবং উপর আল্লাহ যেন সেই সহায়তা রাখে। তোমরা প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো দেখো, আশা করব বা আমার দৃঢ় বিশ্বাস তোমাদের উপকার হবে। ওকে, তাহলে আমরা মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার উৎপাদক বা কোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফলে কিভাবে প্রকাশ করতে পারি সেগুলো তোমাদের আমি এখানে তুলে ধরলাম। এখন লক্ষ্য করো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা একাধিক সংখ্যা যদি পরপর থাকে সেগুলোকে আমি কিভাবে তোমাদের দেখাবো। ওকে, তা লক্ষ্য করো আমি এখানে 18 একটি সংখ্যা নিয়েছি, অ্যাট এ টাইমে আমি লসাগুটা দেখাবো এবং গসাগুটাও দেখাবো। তাহলে 18, তারপরে আমি 12 একটি সংখ্যা পেয়েছি, 14 একটি সংখ্যা পেয়েছি। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা যদি সংখ্যাগুলোকে ধারাবাহিকভাবে একটু সাজিয়ে লিখি সেই ক্ষেত্রে কি হতে পারে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে আমাদের সাধারণ মৌলিক সংখ্যায় যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে কত দ্বারা আমাদের ভাগ করতে পারবো। লক্ষ্য করো 2কে মৌলিক সংখ্যা আমরা 18কে 2 মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, 12কেও 2 মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, 14কেও 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। একটু লক্ষ্য করো সাধারণ মৌলিক উৎপাদক যেটা তোমরা পার্ট 2 যে ক্লাসটা আমি দিয়েছি ওখানে সাধারণ গুণনীয়ক বা সাধারণ গুণিতক আমি বুঝিয়েছিলাম। এখানেও দেখো 2 এই 3টি সংখ্যার মাঝে সাধারণ আকারে আছে, গুণনীয়ক আকারে আছে আমি যদি বলি এখানে, বা উৎপাদক আকারে আছে সেটা আমি বলতে পারবো যে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ, যে সাধারণ এই সংখ্যাগুলোকে মৌলিক একটা উৎপাদক দ্বারা ভাগ। তাহলে আবার লক্ষ্য করো এখানে যে সংখ্যা পেলাম 9, 6 এবং 7, তাহলে আমরা দেখতে পাচ্ছি 9কে 3 দ্বারা ভাগ করা যাবে, 6কেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে 3 দ্বারা যদি ভাগ করি 3 3কে 9, 3 দুগুণে 6, আমরা পেয়ে যাচ্ছি 7। তো বন্ধুরা তোমরা বোর্ডে একটু খেয়াল করো আমি লিখেছি সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ। তাহলে প্রথমে আমি এই 3টি সংখ্যাকে 2 দ্বারা, 2 একটি মৌলিক সংখ্যা
যেটাকে আমি সাধারণ আকারে তিনটা সংখ্যার ভিতরে পেয়েছিলাম। পরবর্তীতে আমি দেখলাম 9, 6 এবং 7 এই তিনটি সংখ্যার মধ্যে 9 এবং 6 দুইটি সংখ্যা, যে দুইটা সংখ্যাকে মৌলিক সংখ্যা আমরা 3 দ্বারা যদি ভাগ করি 3 3 9, 3 2 6 আমরা পেয়ে গেলাম 7। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা 3, 2, 7 পেলাম, আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করতে পারবো? তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে প্রতিটি সংখ্যার মধ্যে একটি গুণনীয়ক কমন আকারে থাকে, সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি। তাহলে লক্ষ্য করো 3, 2, 7 পৃথক পৃথকভাবে 1 দ্বারা যদি ভাগ করি 3কেও ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করি, যদি 2কে 1 দ্বারা ভাগ করি ভাগ করা যাবে, 7কেও যদি 1 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগ করতে পারবো। যার কারণে আমরা আননেসেসারি এখানে অতিরিক্তভাবে এটা দ্বারা আমরা ভাগ দেখাবো না। হয়তো এখানে লেখা আছে সাধারণ মৌলিক উৎপাদক, যেহেতু বলেছে সাধারণ মৌলিক সংখ্যার কথাটা বলছে মৌলিক উৎপাদক, তাহলে আমি এখানে 1 দ্বারা এই ভাগটা দেখাবো না, 1 দ্বারা আমি ভাগটা দেখাবো না। তাহলে আমরা সাধারণ মৌলিক উৎপাদকে দেখো অলরেডি বিশ্লেষণ করেছি। যদি আমি বলতে চাই যেখানে দেখো 2 এগুলো সব মৌলিক সংখ্যা এবং মৌলিক গুণনীয়ক। আমরা যদি বলি 18কে যদি ভাঙি এই সংখ্যাগুলো আমরা পাবো। এটাকে যদি আবার আমরা এইভাবে তোমাদের ভেঙে দেখাতে চাই, 2 দ্বারা ভাঙলে 9 2 18, আবার 2 দ্বারা 3 দ্বারা যদি ভাগ করি 3 3 9। আমি যদি 12কে এভাবে ভাঙি, 2 দ্বারা ভাঙলে 6 2 12, আমরা 2 দ্বারা ভাগ করলে 3 2 6, আবার আমরা পাচ্ছি 14, 14কে ভাগ করলে কত? 7 2 14। ওকে, তাহলে ফাইনালি আমি দেখতে পাচ্ছি যে আমরা 2 3 6 মৌলিক সংখ্যা আমরা পেলাম 18কে ভেঙে। দেখো 2 2 3 আমরা 12কে ভেঙে পেলাম, আর 14কে আমরা ভেঙে পাচ্ছি 2 এবং 7। ওকে, তাহলে 2 2 3 3 7। দেখো এখানে 2 2 বলতে আমাদের এখানে 2টা 2 আছে, 2 বার ভেঙেছি। 3 বলতে এখানে আমাদের 2 বার 3 আছে। এভাবেও আমরা যদি ভাঙতে চাই বা মৌলিক সংখ্যা বিশ্লেষণ করতে চাই সেটাও করতে পারবো। তবে এখানে লেখা আছে সাধারণ মৌলিক উৎপাদক, সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ, অর্থাৎ একাধিক সংখ্যাকে আমরা যদি ভাগ করতে চাই মৌলিক সংখ্যা দ্বারা, সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ভাগ প্রক্রিয়া ভাগ করা যায় কিনা। ওকে, এখন আসো আমাদের এই ধারণাগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একাধিক সংখ্যার কিভাবে লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ছোট সাধারণ গুণিতক। তোমরা পার্ট 1 এ দেখে থাকবে যে আমরা কিভাবে গসাগু করেছিলাম। ওখানে 2 বা ততোধিক সংখ্যার গুণিতক বের করে আমরা সবচেয়ে ছোট গুণিতকটা 2 বা ততোধিক সংখ্যার ভিতর যেটা কমন ছিল সেটাই আমরা লসাগু আকারে লিখেছিলাম। কিন্তু আজকে আমি তোমাদের এই পার্ট 3তে, এই 5ম অধ্যায়ে পার্ট 3তে আমাদের নর্মালি কোনো সংখ্যা যদি থাকে তাহলে কিভাবে আমরা লসাগু নির্ণয় করব সেটা তুলে ধরব, বা আমরা কিভাবে গসাগু নির্ণয় করব সেটা আমি এখন তুলে ধরব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিনিয়ত আমাদের এই edutubd.com ক্লাস দেখতে থাকো। আমাদের ইংরেজি ক্লাস অলরেডি শুরু হয়েছে, ম্যাথমেটিক্যাল টার্ম অর্থাৎ ম্যাথ ক্লাস শুরু হয়েছে, রিলিজিয়ন ক্লাস তোমাদের সম্পূর্ণ বইটা, ধর্মীয় বইটা এই edutubd.com সম্পূর্ণ করা হয়েছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কমেন্টস থাকে, তোমরা করতে পারো। আসো এখন আমি লসাগু নির্ণয় করব। আমি লসাগু নির্ণয় আমি 2টা পদ্ধতিতেই তোমাদের লসাগুটা আমি দেখাবো নির্ণয়। ওকে, তাহলে আমি পাচ্ছি 7 10 12 14 এই 4টি সংখ্যাকে আগে প্রথমে আমাদের কাজ হবে, আমরা জানি প্রত্যেক সংখ্যাকে 1 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে, সেক্ষেত্রে আমরা 1 নিব না। আমাদের টার্গেট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা এই 4টি সংখ্যাকে ভাগ করব। তাহলে লক্ষ্য করো যে 7কে নিঃসন্দেহে 2 দ্বারা ভাগ করা যাবে না, এখানে 3টি সংখ্যাকে আমাদের নিঃসন্দেহে ভাগ করা যাবে। তাহলে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করে দেখি। তাহলে 2 দ্বারা যদি ভাগ করে তাহলে কোন কোন সংখ্যাগুলো যাবে? তাহলে 7কে ভাগ করা যায় না, নেমে যাচ্ছে। 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা 5 পাচ্ছি। 12কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 6। আমরা 14কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত? 7।
তবে আমি যে গাণিতিক সমস্যাটা তোমাদের সামনে তুলে ধরেছি, আরও অন্য কোনো গাণিতিক প্রবলেমগুলো আছে যে 2 দ্বারা ভাগ করেছে, এরপরে যদি আমাদের 3 দ্বারা ভাগ করা যেত, মানে 3 যদি সাধারণ গুণনীয়ক হতো সেই ক্ষেত্রে 3 দ্বারা আমরা ভাগ করতাম, কিন্তু এখানে সেটা আমরা পাচ্ছি না। এখানে আমরা যেটা পাচ্ছি যে এখন মিনিমাম এই লসাগু নির্ণয় করতে হলে মিনিমাম 2টি সংখ্যার ভিতরে আমাদের সাধারণ গুণনীয়ক থাকতে হবে, মিনিমাম 2টি সংখ্যা। তাহলে লক্ষ্য করো 7 আর 7 আছে, তাহলে এখানে আমরা 7 দ্বারা মৌলিক সংখ্যা দ্বারা আমরা গুণনীয়ক দ্বারা আমরা ভাগ যদি করি, এখানে থাকবে 5, এখানে থাকবে 6, এখানে থাকবে 1। তাহলে লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি যে 2টা স্টেপে আমাদের মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাচ্ছে, মৌলিক গুণনীয়কগুলো পেয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখব অতএব 7, 10, 12, 14 এর লসাগু আমরা যেটা লিখতে পারবো, তাহলে এখানে এসেছে 2, তারপরে 7, তারপরে 5, তারপরে আসলো কত 6, 1 আমরা নিব না। এখন তোমাদের যে সমস্যাটা হয়, তোমরা লসাগু নির্ণয় করেছো ঠিকই, কিন্তু ফাইনালি যে তোমাদের যে ধারাবাহিক গুণফলটা, এই গুণফলটা তোমরা ভুল করে ফেলো। তোমরা যদি এই গুণটা একবারে করতে চাও ওকে, অথবা তুমি যদি মনে করো যে 7 দুগুণে আমি 14, এই দুটা গুণ করে নিলাম, 5 6 30, আমি এই দুইটা আমি গুণ করে নিলাম, ওকে। লক্ষ্য করো একটি শূন্য অতিরিক্ত আছে, তাহলে 3 14 আমরা 42, 420। আমরা এই লাইনটা না লিখেও যদি আমরা ওই উপরে গুণফলটা তোমরা যদি রাফে করে একবার 420 লেখো সেটাও হবে, অথবা আগে 2টা সংখ্যা দ্বারা গুণ করলাম, পরবর্তী 2টা সংখ্যা দ্বারা গুণ করলাম। কারণ একটি তুমি যদি বলো স্যার প্রথম 2টা গুণ করব, তারপরে 5 দ্বারা গুণ করব, যে রেজাল্ট হবে সেই রেজাল্টকে আবার 6 দ্বারা গুণ করব, সেটাও অবশ্যই হবে। তুমি তোমার সুবিধা মতো, তোমরা তোমাদের সুবিধা মতো এই গুণটা করতে পারবে এবং করবে। তবে সাবধান, রাফে গুণ করতে যায় তোমরা অনেক সময় গুণ ঠিকই করেছো, কিন্তু ক্যালকুলেশন রেজাল্টটা তোমরা ভুল লিখেছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের গাণিতিক যে সমস্যার সমাধান সঠিকভাবে করতে পারবে না, যার কারণে নাম্বার তোমরা কম পাবে, ওকে। এখন আসো আমি লসাগুটা তোমাদের দেখালাম, এরপরে আসো গসাগুটাও যদি আমরা এবার ভাগ প্রক্রিয়া দেখাতে চাই। গসাগু নর্মালেই আরেকটা নিয়ম আছে, সেটা আমি তোমাদের দেখাবো। এখন আমি গসাগু নির্ণয়টা আমি কীভাবে দেখাবো দেখো, যেটা হয়তো তোমরা বলতে পারো আপনি যে এখন যেটা দেখাবেন সেটা একটু আসলে জটিল প্রক্রিয়ায় বলবো। গসাগু নির্ণয়, লক্ষ্য করো আমরা সংখ্যাগুলো পাচ্ছি কত বলো তো, 32, 64, 40। তোমাদের আগেও আমি পার্ট 2-এ বলেছিলাম যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি বের করতে হয় তাহলে আমাদের মৌলিক উৎপাদকগুলো বিবেচনা করতে হবে, বা নর্মাল কথা এই সংখ্যাগুলোর যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো ফাইন্ড আউট করতে হবে। তবে এখানে যেটা আমরা করব একটু খেয়াল করো যে এই 3টি সংখ্যার মধ্যে কোন মৌলিক সংখ্যা আছে যেটা দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারবো। তা লক্ষ্য করো আমাদের এখানে 2 দ্বারা যদি ভাগ করি আমরা পাবো 16 দুগুণে 32, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে আমরা 4 পাচ্ছি, 20 পাচ্ছি, ওকে। লক্ষ্য করো আমরা এখানে কি পাচ্ছি, আবার আমরা 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 10 দুগুণে 20, ওকে। আবার খেয়াল করো এই সংখ্যাটাকে আমরা আবার 2 দ্বারা মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 দুগুণে 10। গুণনীয়কটা বলতে আমরা যেটা বলবো যে কমন একটি উৎপাদক হতে হবে, যেটাতে যে সংখ্যাটা প্রত্যেকটা সংখ্যার ভিতরে থাকবে। লক্ষ্য করো এখানে যেটা আছে এই 3টি সংখ্যা মধ্যে শুধু 4 এবং 8কে আমরা 2 বা 4 দ্বারা ভাগ করতে পারি এবং 5কে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 1 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে আমাদের এই গসাগু হবে অ্যাকচুয়ালি বলতে কি এই 2 এবং আমাদের এই 2-এর ধারাবাহিক গুণফল, অর্থাৎ এই 2 সংখ্যাটি 3টি সংখ্যার মাঝে সাধারণ গুণনীয়ক হিসাবে ছিল,
আবার এই দুই সংখ্যাটি এই তিনটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক হিসাবে ছিল, আবার পরবর্তী এই তিনটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক হিসাবে ছিল, যার কারণে এই তিনটা দুই আমাদের এই তিনটি সংখ্যার মাঝে সাধারণ গুণনীয়ক আকারে আছে। তাহলে আমরা যদি এইটাকে এখন লিখতে চাই, অতএব 32, 64 ও 40 এর গসাগু আমরা মূলত পাবো যে এখানে 2 পেয়েছি, এখানে আরেকটি 2 পেলাম, এখানে আরেকটি 2 পেলাম। ওকে, তাহলে আমরা ফাইনালে পেলাম কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা নির্ণয় গসাগু আমরা লিখব কি? 8। ওকে, এই পদ্ধতিটা আসলে তোমাদের কাছে অনেকটা জটিল পদ্ধতি, যেটা ক্লাস 6-এ যে এইভাবে তোমরা হয়তো করবে না। তাহলে এই গসাগু নির্ণয় করার আরেকটা পদ্ধতি যেটা তোমাদের বইয়ে হয়তো নেই, কিন্তু আমি এখন তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমাদের 2 বা ততোধিক সংখ্যা যদি থাকে, এই সংখ্যাগুলো যদি আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করতে দেয়, আমাদের প্রথম কাজ হবে এই 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা তার পরবর্তী সংখ্যাকে আমরা ভাগ করব। সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা আমরা পরবর্তী বড় সংখ্যাকে আমরা আগে ভাগ করে নিব, এবং ভাগ করার পরে আমরা শেষ ভাজক অর্থাৎ নির্দিষ্ট ভাগফলটা পাবো, সেটা আমরা শেষ ভাজক পাবো, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে 32, 64 এবং 40 এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা আমি পাচ্ছি কত? 32। তাহলে 32 দ্বারা তার পরবর্তী বড় সংখ্যা আছে কত? 64 এবং 40-এর মধ্যে 40। তাহলে আমরা নর্মালে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের নিয়মে করে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 40-কে 32 দ্বারা যদি ভাগ করি আমাদের একবার যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 40, তাহলে 8। এখানে দেখো আমরা ভাগশেষ পাচ্ছি, কিন্তু এই ভাগশেষটাই আবার নতুনভাবে ভাজক হিসাবে কাজ করবে। এটা যেমন একটি ভাজক ছিল, এই ভাগফলটা আবার নতুন ভাজক হিসেবে কাজ করছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 32টা কিন্তু আমাদের আবার নতুন ভাজ্য হিসাবে শুরু হলো। তাহলে আমরা এখানে 4 8 কত? 32 দিয়ে দিলাম, আমাদের শূন্য হলো। তাহলে আমরা এখানে লিখব 32 ও 40 এর গসাগু। এত এর গসাগু আমরা পেলাম কত? 8 পেলাম। অর্থাৎ শেষ ভাজক যেটা হবে সেটাই হবে আমাদের গসাগু। আমরা শেষ ভাজকটা আমরা পেয়ে গেলাম কি? গসাগু। এবার লিখব আবার যেটা লিখব, এই 8 দ্বারা যে সংখ্যাটি আমাদের এখন নেওয়া হয় না সেই সংখ্যাটিকে আমরা ভাগ করব। তাহলে লক্ষ্য করো, 8 দ্বারা 64কে আমরা ভাগ করব। 8 8 কত? একবারে হয়ে যাচ্ছে নামতা 64। ফাইনালি আমরা লিখব অতএব এই তিনটা সংখ্যা উল্লেখ করব, 32, 64, 40 এর গসাগু আমরা পাচ্ছি ফাইনালি 8। ওকে, তাহলে বন্ধুরা বিশেষ করে তোমরা যদি বলতে কি ক্লাস 6-এ গেলে এই পদ্ধতিটায় তোমরা হয়তো প্র্যাকটিস করবা, তোমরা ক্লাস 5-এ ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে এবার যদি তোমরা তোমাদের মতো করতে থাকো তাহলে কোনো সমস্যা হবে না। এখন আসো, আমি তোমাদের বোর্ডে 2টি গাণিতিক প্রবলেম এখানে, যে 2টি ঘন্টা, একটি 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। পুনরায় ঘন্টা 2টি একসাথে কখন বাজে? পুনরায় ঘন্টা দুইটি কখন, এখানে কখন একসাথে বাজবে? বা এখানেও একটু লক্ষ্য করো যে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে? সর্বোচ্চ বলেছে এখানে, অর্থাৎ আমরা 40 জন এবং 24 জন শিক্ষার্থীকে এমন দলে বিভক্ত করব যেন কোনো ছাত্র বা ছাত্রী অবশিষ্ট না থাকে। সেই ক্ষেত্রে এই গাণিতিক প্রবলেমটা আমরা এভাবে করে গসাগু বের করব, কারণ এখানে বলা হয়েছে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে। আর এখানে আছে 2টি ঘন্টা
একটি 12 মিনিট পর পর ভাঙছে। অর্থাৎ আমরা যদি বলি এই ম্যাথটা যে আমাদের সামনে আমাদের এই রুমে 2টি ঘন্টা আছে, একটি ঘন্টা 12 মিনিট পর একটা শব্দ করে বেজে উঠলো, ঠিক তার 5 মিনিট পর আর একটি ঘন্টা বেজে উঠলো। তাহলে আমি যদি তোমাদের ওই গাণিতিক প্রবলেমটা বলতে চাই অ্যাকচুয়ালি যে 5 মিনিট পর বাজে, পুনরায় ঘন্টা দুইটি কখন একসাথে বাজবে। অর্থাৎ আমরা যদি 12-র গুণিতক বের করি এবং 5-এর গুণিতক যদি আমি বের করি, তাহলে 5 এবং 12-র যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা হবে, যে 5 এবং 12-র গুণিতকের মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ যে গুণিতকটা হবে সেটাই হবে ওই ন্যূনতম আমাদের সময়। অনেক সময় ন্যূনতম কথাটা লেখা থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবা আমাদের লসাগু হবে। এবং খেয়াল করো, আর এখানে বলেছে সর্বোচ্চ কতটি দলে ভাগ করা যাবে। তাহলে আমরা এখন ওই গাণিতিক প্রবলেমটা যদি বের করতে চাই, তাহলে আমাদের হবে নির্ণয় ঘন্টা বাজার সময় হবে। তাহলে আমরা লিখব নির্ণয় ঘন্টা বাজবার সময় হবে 12 ও 5-এর লসাগু যত তত মিনিট। যেহেতু এখানে মিনিট আছে, তত সময় বলতে এখানে মিনিট। এই যে একটা ভাষা, এই কারণে বলবো আমরা যদি 12-র গুণিতকগুলো করতে চাই, দেখতে চাই, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, এভাবে আগাবে। আমরা যদি 5-এর গুণিতকগুলো পেতে চাই, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, 5 13 65। খেয়াল করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম ঘন্টাটা 12 মিনিট, আবার 24 মিনিট, আবার 36 মিনিট, আবার 48 মিনিট, আবার 60 মিনিট, আবার 72 মিনিট, এরকম 12 মিনিট পর পর বাজতে শুরু করেছে বা বাজছে। আবার যে ঘন্টাটা 5 মিনিট পর পর বাজছে, 5 মিনিট বাজলো, তারপর 10 মিনিট পর বাজলো, তারপরে 15 মিনিটে যে বাজলো, তারপরে আমাদের 20 মিনিট, এভাবে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে 12-এর গুণিতকের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে 60 একটি সংখ্যা, এবং 5-এর গুণিতকের মধ্যে আমরা পাচ্ছি কত, 60 একটি সংখ্যা। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ গুণিতক আমরা পাচ্ছি 60। তাহলে এই 60 হবে ঘন্টা দুইটি একত্রে বাজার একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ 12 মিনিট পর পর যে ঘন্টাটা বাজছে, সেই ঘন্টাটা ঠিক 60 মিনিট পর যখন বাজবে, ঠিক 5 মিনিট পর পর যে ঘন্টাটা বাজছে সেটা 60 মিনিট, যে দুইটা ঘন্টায় একসাথে ঢং 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 করে শব্দ হতে শুরু করবে। ওকে, এর পরবর্তীতে হয়তো আরও অনেক সময় পর যে আমাদের ঘন্টাগুলো বাজবে। তো এই কথাটাই এখানে বলেছে যে দুইটি ঘন্টা, একটি 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে, পুনরায় ঘন্টা দুইটা একত্রে বাজতে কত সময় লাগবে। যার কারণে আমি এখানে লিখেছি নির্ণয় ঘন্টা বাজবার সময় হবে, নির্ণয় ঘন্টাগুলো একত্রে, নির্ণয় ঘন্টা দয়, ওখানে যেহেতু একত্রে ঘন্টা দয়, একত্রে আমরা বললে বেটার হয়, একত্রে বাজবার সময় হবে 12 5, এর লসাগু যত তত মিনিট। একটা নির্দিষ্ট একক আছে, এখানে যেহেতু মিনিট আছে, তাহলে আমরা এই লসাগুটা কিভাবে করব, আমরা একবারে এখন লিখতে পারি বা ভাগ প্রক্রিয়ায় আমরা এভাবেও দেখাতে পারি। তবে যেহেতু পরীক্ষার হলে আমরা এভাবে লসাগুটা আমরা এভাবে দেখাতে পারি, এক ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। অতএব আমাদের এখানে লিখতে হবে লসাগু 5 গুণ 12 সমান 5 12 কত 60। এইটা আমি আর দেখাবো না। তাহলে আমরা ফাইনালি চেয়েছে সময়, তাহলে আমরা লসাগু বের করলাম, এই লসাগুর তত মিনিট, তাহলে আমি লিখবো অতএব সময় বলবো 60 মিনিট। এখন 60 মিনিট বলতে আমরা নর্মালি জানি যে 1 ঘন্টা, তাহলে এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব, তাহলে লিখবো আমরা জানি
60 মিনিট 60 মিনিটে 1 ঘন্টা। ওকে, তাহলে আমি 1 ঘন্টা পরে ঘন্টা দুটো একত্রে বাজবে, তাহলে উত্তরটা লিখব অতএব 1 ঘন্টা পর ঘন্টা দুইটি পুনরায় একত্রে বাজবে। ওকে, তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের এই ঘন্টা সংক্রান্ত যে গাণিতিক প্রবলেমগুলো আছে তোমাদের মেন বইয়ে, এই ম্যাথগুলোই ম্যাক্সিমাম সময় দেওয়া হয়, কারণ এটা দিয়ে উদ্দীপকে আমরা বলতে পারি যে বিকাল 3টার সময় ঘন্টা দুইটি একত্রে যদি বেজে ওঠে, পরবর্তী কখন ঘন্টাগুলো একসাথে বেজে উঠবে, বা ঘন্টা 3টি যদি সকাল 10টায় একত্রে বেজে ওঠে, তাহলে 10টার আগে কখন ঘন্টাগুলো একত্রে বেজে উঠেছিল। তাহলে যদি বিকাল 3টা বলা হয়, তাহলে 3টার পর 1 ঘন্টা পর পর ঘন্টা দুটো একত্রে বেজে উঠছে, তাহলে 3-এর পর যদি হয় তাহলে 4টার সময় বাজবে। অনুরূপভাবে যদি 3টার আগে কখন, তখন দুপুর 2টা, অর্থাৎ 3টা থেকে এক বাদ দিলে আমরা 2 ঘন্টা পাবো। এটা দিয়ে অনেক সৃজনশীল আসে বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে, তোমরা দেখলে বুঝতে পারবে। এখন আসো, তোমাদের সামনে আরেকটি গাণিতিক প্রবলেম আমি এখানে তুলে ধরেছি, একটু দেখলে বুঝতে পারবে যে আমি একজন শিক্ষক, আমি 40 জন এবং 24 জন ছাত্রীকে কতগুলো আমি দলে ভাগ করব। আমার কাছে 40 জন ছাত্র আছে এবং 24 জন ছাত্রী আছে। এখন আমি 40 এবং 24 জন ছাত্রীকে এমন কৌশল অবলম্বন করে আমি দলে ভাগ করব যাতে কোনো শিক্ষার্থী বাদ না পড়ে যায় বা কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। এটা দ্বারাই আমরা বুঝতে পারবো বা সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে, সর্বোচ্চ মানে গরিষ্ঠ আকারে সর্বোচ্চ বলতে। তাহলে গুণনীয়কের ক্ষেত্রে কিন্তু আমরা বলেই এসেছি যে গুণনীয়কের ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা পাবো, এই সংখ্যার কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা, কোনো একাধিক সংখ্যা দ্বারা যদি কোনো নির্দিষ্ট সংখ্যাকে আমরা নিঃশেষে ভাগ করতে পারি, তো ওই নির্দিষ্ট সংখ্যাকে বলা হবে ওই প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। তাহলে আমাদের এখন এই 40 এবং 24-এর আমরা যদি গসাগু নির্ণয় করি, তাহলে ওই গসাগুটাই অ্যাকচুয়ালি হবে আমাদের সেই সর্বোচ্চ দল, যে দলে সর্বোচ্চ কতজন থাকতে পারে সেটা আমরা বের করতে পারবো। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী অবশিষ্ট থাকবে না, সব শিক্ষার্থী ছাত্র বলো ছাত্রী বলো আমাদের দলে থাকবে। আবার এই গাণিতিক প্রবলেমটা আমরা যখন সর্বোচ্চ দল সংখ্যা পাবো, তখন এক এক দলে যদি 8 জন বা 10 জন পাই, তখন ছাত্র সংখ্যার দল কত হবে বা ছাত্রীদের দল কত হবে, এটাও কিন্তু যোগ্যতা ভিত্তিক প্রশ্নে তোমরা পেয়ে থাকবে। তাহলে আমাদের এই প্রশ্নটা যদি আজকে তোমাদের সলভ করে দিই, সেই ক্ষেত্রে আমাদের এই 5ম শ্রেণীর প্রাথমিক গণিতে আমাদের 5ম অধ্যায় পরিপূর্ণভাবে শেষ হবে। তাছাড়াও এর পরবর্তীতে আমরা বিভিন্ন প্রশ্ন সলভ করতে গেলে আরেকটু তোমরা ক্লিয়ার হবে। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান হবে যে সর্বোচ্চ দল সংখ্যা হবে, আমরা লিখব সর্বোচ্চ দল সংখ্যা হবে, আমরা 40 জন লিখব না, 40 ও 24 এর গসাগু যত তত, আমরা এখানে জোন আছে তাহলে জোন বলবো। তাহলে আমরা আগেরটা যত তত কথা লিখেছি, এটা একটা ভাষার পরিপূর্ণতা। তাহলে এখন লক্ষ্য করো আমরা এই দুইটা সংখ্যাকে কিভাবে গসাগু বের করব। তাহলে 24 আর 40-এর ভিতরে 24 সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে আমরা 40-কে ভাগ করে নিব। 24-কে 24, 6, 16, তাহলে আবার 24-কে নতুন ভাজ্য হিসেবে ভাগ করব, তাহলে 16-কে 16, তাহলে আমরা পাচ্ছি 8, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 16-কে আবার নতুন ভাজ্য হিসাবে হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, তাহলে আমরা লাস্ট অফ অল পাচ্ছি কত, শেষ ভাজক। আমরা লাস্ট অফ অল কী পাচ্ছি বলো তো, শেষ ভাজক এখানে 8 পাচ্ছি, তাই না? শেষ ভাজক আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব অতএব 24 ও 40 এর গসাগু আমরা পাচ্ছি কত, 8। অতএব সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে, অতএব সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে। অতএব সর্বোচ্চ 8টি
দলে ভাগ করা যাবে। এটা হচ্ছে আমাদের উত্তর। এখন যদি নর্মালি বলো, যেহেতু 40 জন ছাত্র ছিল, তাহলে 8টা দলে যদি আমরা ভাগ করতে পারি, তাহলে 40কে 8 দ্বারা ভাগ করলে 5 8 40, তাহলে 40 জন ছাত্রকে আমরা প্রতি দলে 8 জন করে যদি নিই, তাহলে আমরা 5টি দলে সাজাতে পারবো। আবার এখানে শিক্ষার্থী আছে, ছাত্রী আছে 24 জন, তাহলে 24 জন ছাত্রীকে যদি আমরা 8 দলে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমরা 3টি দলে বিভক্ত করতে পারবো। তাহলে বন্ধুরা, বিশেষ করে আমাদের edutubebd.com তোমরা প্রতিনিয়ত ক্লাস দেখতে থাকো, চোখ রাখতে থাকো, তোমাদের অনেক উপকার হবে এবং আমাদের সাথে থেকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।